সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম এলিতে। তো ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন যে আমি এটা কী ধরনের ক্যাপশন দিলাম, যে হিজড়ারা কখন ইলিয়াস ভাইকে তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল। তো এইখানে বেসিক্যালি আমি হিজড়া বলতে আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য তৃতীয় লিঙ্গের ভাইরা আছেন, তাদের প্রতি সম্মান রেখে বলছি। তাদেরকে ছোট করার উদ্দেশ্যে আমি আসলে এই কথাটা ক্যাপশনটা এভাবে রাখিনি। আমি এখানে যেটা বোঝাতে চেয়েছি যে হিজড়া বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি যেই মানুষগুলা আপনার করে কি যে তার নিজের সম্পর্কে অথবা তার পছন্দের কোনো ব্যক্তি সম্পর্কে অথবা তার পছন্দের দল সম্পর্কে যখন কেউ সমালোচনা করে সেই সমালোচনাটাকে সে গ্রহণ করতে পারে না। আর তখনই সে একটা হিজরাত্মিক ভূমিকাতে চলে যায়। হিজরাত্মিক ভূমিকাটা বর্তমানে দুই ধরনের, একটা হচ্ছে অনলাইনে হিজড়া, আর একটা হচ্ছে আপনার বাস্তবিক লাইফের হিজড়া। তো অনলাইন হিজড়া কারা? অনলাইনে যারা ধরেন আছি আমরা অনেকেই অনেক যারা পছন্দের মানুষ আছেন বা অনেক ভালো মানুষ আছেন, অনেক খারাপ মানুষ আছেন, তাদের বিভিন্ন বক্তব্যকে আমরা যারা সমালোচনা করি, কেউ হয়তো গঠনমূলকভাবে করি, কেউ গালি দিয়ে করি। তো সমালোচনাটা দুই ধরনের হয়। তো তারপরে অনলাইন হিজড়ারা করেন কি, সে তার পছন্দের মানুষ সম্পর্কে যদি কোনো যৌক্তিক সমালোচনা হয় এটা সে মানতে নারাজ। আর অযৌক্তিক হলে তো প্রশ্নই আসে না, মানে তখন তো আপনারা একদম উল্টাই ফেলবে। তো এই অনলাইন হিজড়াদের কবলে বা আপনার বাস্তবিক হিজড়াদের কবলে ইলিয়াস ভাই আসলে পড়েছেন। এখন ইলিয়াস ভাই কেন হঠাৎ করে এই অনলাইন হিজড়া বা বাস্তবিক হিজড়াদের এই টার্গেটটা হয়ে গেছেন, সেটা সম্পর্কে জানতে হলে আপনাকে আমার আগের 2-3টা ভিডিও দেখতে হবে। যে অনেকে আবার বলবেন, ভাই আপনি তো ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করেছেন। জি, আমি ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করেছি। তার যেই বক্তব্যগুলো সমালোচনা করার মতো ছিল আমি চেষ্টা করেছি আমার চ্যানেলের মাধ্যমে সেগুলোর গঠনমূলক সমালোচনা করতে। যারা শোনেননি নিজের টাইমলাইনে দেখতে দেখতে যাবেন, পেয়ে যাবেন, দুটোটা ভিডিও শুনবেন, তারপর আমার এই বক্তব্যটা আপনি বুঝতে পারবেন। এখন ইলিয়াস ভাইকে এই যে যারা টার্গেট করেছে, তাদের এই টার্গেটটা কতটুকু যৌক্তিক? হুম ছোটোবেলায় বাংলা ছবি দেখতাম, অনেকে দেখেছেন। ছোটোবেলায় বাংলা ছবিতে একটা কমন সিনারি ছিল যে ভিলেন হিসেবে যারা থাকতো, রাজীব অথবা ধরুন হুমায়ুন ফরিদি, তারা বিভিন্ন সময় সম্পদ হরণের জন্য বা তাদের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তারা থেকে আলমগীর, শাবানা টাবানা বা মিশা সওদাগর যারা ছিল, তারা আপনার বলতো যে গাঙ্গুয়া, কালিয়া, বাঘা এরকম নাম টাম থাকতো ভিলেনদের। তো বলতো যে যা ওর ফ্যামিলিকে তুলে নিয়ে আয়। তো তুলে এনে দেখতাম যে এরকম ফাঁসির দড়ির মধ্যে ঝুলাই দিত। তারপর হচ্ছে আপনার যে কাটার করাতের বা সমিলের মধ্যে শোয়াই দিত। হ্যাঁ, তো এই অবস্থায় মানে একটা ব্ল্যাকমেইলিং জায়গা থেকে একটা কাজ আদায় করে নিত। তো সেই ছবি দেখতে দেখতে অনেকে আসলে হিট হইয়া যখন সে বড় হয়েছে, তার ভিতরে ধারণা যে কোনো কাজ যখন সোজা লাইনে আদায় না হবে বা কাউকে যখন সোজা লাইনে থামানো না যাবে, থাকে না ছবিতে নায়করা অনেক ভালো পুলিশ অফিসার থাকতো, জসিম। তো জসিম ভিলেনের বিরুদ্ধে লাগা থাকতো, পরে ভিলেন আর যখন জসিমরে থামাইতে না পারতো, যে লোকটা প্রাণের ভয় নিজে পায় না, তখন তার পরিবারকে হাত দিত, কারণ পরিবারটা হচ্ছে সবার দুর্বলতার জায়গা। তো ইলিয়াস ভাই তার বিভিন্ন বক্তব্যের কারণে তিনি কিন্তু তার একটা এন্টি কি বলে যে একটা সংগঠন বা এন্টি একটা ফেস কিন্তু তিনি ক্রিয়েট করেছেন। তো সেটার জন্য তিনি বেসিক্যালি ঝামেলাগুলোতে পড়ছেন, সেটা আমি আমার আগের দুটো ভিডিওতে বলেছি। তো যারা তার এন্টি পার্টি আছেন, অনেকে ওই বাংলা ছবি দেখতে দেখতে কেউ হয়তো রাজীব ভিলেনের ভূমিকায়, অথবা ধরেন কেউ হুমায়ুন ফরিদির ভূমিকায়, কেউ হয়তো মিশা সওদাগরের ভূমিকায় নিজেদেরকে উপস্থাপন করছেন। আবার কেউ কেউ আছেন, আমি কিন্তু তার এন্টি না, আমার অনেকটা প্রতিটা ভিডিওতে আমি এই কথাটা বলি যে আমরা যারা আছি গঠনমূলক সমালোচনা করি, আমরা কিন্তু কারো এন্টি না। আমরা যেটা মনে হয় যে ভাই এই জায়গাটা ভুল হচ্ছে, সেটাকে আসলে ধরিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। তো সবাই কিন্তু এরকম গঠনমূলক চিন্তা করে না, গঠনমূলক কথা বলে না, তাহলে বাংলাদেশে আমাদের ভালোই থাকতো। আর বাংলাদেশে আমাদের একটা রাজনৈতিক কালচার বলেন বা ট্রেডিশনাল একটা আমাদের ঐতিহ্যই বলেন, যেটাই বলেন, যে বিপরীত দলের, বিপরীত মতের, বিপরীত শ্রেণীর মানুষের প্রতি আমাদেরকে প্রতিটা রাজনৈতিক দল ছোট থাকতেই, যখন একজন কর্মী হয়ে আমরা ওই দলে ঢুকি, আমাদের মাঝে ওই বিপরীত দল সম্পর্কে একটা বিষাক্ত মেন্টালিটি ছোট থাকতেই ঢুকাই দেওয়া হয়। যে যারা আওয়ামী লীগ করে তাদেরকে বোঝানো হয় বিএনপি খুব খারাপ, এই না সে না সে না। আর বিএনপি যারা করে তাদেরকে ছোট থাকতেই বোঝানো হয় যে আওয়ামী লীগ খুব খারাপ খারাপ খারাপ। তো যেগুলোর আপনি উপস্থিতি খেয়াল করবেন, যে টকশো থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের বক্তব্য, রাজপথের বক্তব্য, বক্তৃতা, সমাবেশ, সেমিনার, সব জায়গাতে কিন্তু এই দৃশ্যটা আপনি একটু যদি খেয়াল করেন তাহলে আপনার চোখে পড়বে। তো এখন কথা হচ্ছে যে ইলিয়াস ভাইয়ের এন্টি পার্টিগুলো আসলে কারা? তো সেটা আমি আগেই বলেছি, ইলিয়াস ভাই যখন তার ভিডিও বক্তব্যগুলোতে একটা শ্রেণী বা একটা দলের সরাসরি হোক বা পরোক্ষভাবে হোক, তিনি একটা দলকে কিন্তু রিপ্রেজেন্ট করে দিচ্ছেন। আর হচ্ছে এই একটা ধর্মীয় গোষ্ঠীর বিপরীতেও কিন্তু তার কিছু বক্তব্য গিয়েছিল। তো সেই কারণে তারা তার এন্টি পার্টি হয়েছে। এখন এই এন্টি পার্টি যারা হচ্ছে, আমার মনে হয় যে তাদের উচিত ছিল যে ইলিয়াস ভাইকে অনলাইনে, যেহেতু ইলিয়াস ভাই এই কথাগুলো বলে,
তারা ভিডিও আপলোড করে ইলিয়াস ভাইকে প্রতিহত করা, যে হ্যাঁ ইলিয়াস ভাই আপনি এটা বলছেন, আপনার এগেনস্টে আমি এই ভিডিওটা আপলোড করলাম, আপনার সাহস থাকলে আপনি এটার উত্তর দেন। তো এখন ওই যে বাঙালি না, আমরা যে ওই যে ছোটোবেলা থেকে আমাদেরকে ভাব সম্প্রসারণ প্রবাদ বাক্য শেখানো হয়েছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। তো আমরা প্রবাদ বাক্যের অনেক বড় বড় জিনিস গ্রহণ করি না করি, কিছু কিছু কিন্তু আমরা খুব সহজে পিক করে নিছি। তো আমরা চিন্তা করছি যে ইলিয়াস ভাইয়ের যদি এইভাবে থামানো না যায়, আমরা যারা আছি বা আমি নাইম যারা যে আছি বা আমার মতো যারা নাইম আছে, তারা আমরা চেষ্টা করি যে সমালোচনাটা গঠনমূলক করে এটা ওনার নজরে আনার জন্য, যাতে উনি বিষয়টা সম্পর্কে একটু কেয়ারফুল হন। তো আরেক শ্রেণীর মানুষ আছে, তারা হয়তো সমালোচনা আপনার মানে করার ধারে না, তারা ওই যে আরেকটা ভাব সম্প্রসারণ আছে আমাদের, যে হাত থাকতে মুখে কথা কি, তারা ওই টাইপের আদর্শে বিশ্বাসী। আর তার উপরে তারা ভাবে যে এখন আমার ক্ষমতা আছে, আমি তো যা ইচ্ছা, যাদের পেশি শক্তি আছে, টাকা আছে, তারা ভাবে যে এত কথা বলার সময় না, ধরো মারো, তারপরে হ্যাঁ এই কাম শেষ করে ফেলো। তো এই শ্রেণীর মানুষরা যারা আছেন তারা কিন্তু খুবই রুচিশীল মানুষ হয় না। আর আরেক শ্রেণীর কিন্তু আছেন যারা হচ্ছে যে কমেন্টে গিয়ে গালাগালি করেন। আপনি কিন্তু এক টাইপের হিজড়া, যারা কমেন্টে আপনার পছন্দের মানুষ সম্পর্কে হয়তো আপনার পছন্দ হয় না আমার কথাটা, কিন্তু আপনি আমাকে গালি দিচ্ছেন। তা আপনি কিন্তু হিজড়া শ্রেণীর অন্তর্ভুক্ত। আপনি যে খুব বেশি ভালো মানুষ তা না, ঠিক আছে? কারণ আপনাকে আপনার যেটা গঠনমূলক সমালোচনা আসবে, যদি হ্যাঁ গুজব ছড়ানো হয়, যদি বিভ্রান্তি ছড়ানো হয়, তখন আপনি বলবেন। তারপরেও গালিটা, আপনি নিজেকে খুব আদর্শ মুসলমান হিসেবে আমরা দাবি করি, কিন্তু আমাদের গালি দেখে মনে হয় না যে এই দেশে কত পার্সেন্ট মুসলমান কতটুকু ইমানি দাবি নিয়ে চলাফেরা করে। তারাই আবার আমরা চাই এদেশে কোরআনের আইন আসুক, কোরআনের সংবিধান চালু হোক। তা আপনি কোরআনের সংবিধানে গালি দিলে কী শাস্তি হয় সেটা জানেন? না জানলে কমেন্টে একটু লিখবেন যে কে কে জানেন, আমি এটা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। ইলিয়াস ভাইকে যারা এই ধরনের, যে ওনার বাচ্চাকে, ওনার স্ত্রী আছেন, তারা এই মুহূর্তে আমেরিকাতে আছেন, তাদেরকে নিয়ে নানান ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে ইলিয়াস ভাইকে থামানোর জন্য, যে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো থামান, নয়তো আপনি নাই হয়ে যাবেন, আপনি আমেরিকাতে থাকতে পারবেন না, আপনার পরিবারকে দেখে নেওয়া হবে। এই ধরনের বক্তব্যগুলোকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। হইতে পারে নানান কারণে ইলিয়াস ভাইয়ের নানান বক্তব্যে আমি ইলিয়াস ভাইয়ের বক্তব্যের সমালোচনা করি, কিন্তু তার পরিবারকে নিয়ে যারা কথা বলেন, আমি আপনাদের পক্ষে আসলে কখনো মানে আমার পজিটিভ কোনো ফিডব্যাক আসবে না। আমি আপনাদেরকে ওই যে বললাম না, রূপকর্তে হিজড়া হিসাবেই সম্বোধন করলাম। আপনাদের যদি সৎসাহস থাকে, কথা বলার যোগ্যতা থাকে, অনলাইনে আপনারা আসেন। ইলিয়াস ভাইয়ের যে বিষয়গুলোকে আপনারা, যেগুলোর কারণে কোথাও না কোথাও আপনারা তো ওনাকে থ্রেট দিচ্ছেন, তো ওই বিষয়গুলো আপনারা অনলাইনে আসেন, এসে বলেন ইলিয়াস ভাইকে। আপনারা যেহেতু অনলাইন যুদ্ধ এটা, আপনি অনলাইনেই তাকে প্রতিহত করার চেষ্টা করেন। সেটা পরিবারের দিকে যদি যায়, সেটা সেলফ ছোটো লোকই ছাড়া, দুর্বল মনের ভীরু কাপুরুষিকতা ছাড়া এটা আসলে আর কিছুই না। এইসব কাজ তারাই করে যারা সহজ লাইনে, সোজা লাইনে, সাদা পথে আপনাকে প্রতিহত করতে পারবে না। তারা অন্ধকার পথে ফোনে থ্রেট দিয়া, তারপর হচ্ছে কমেন্টে গালাগালি করে, স্ট্যাটাসে গালাগালি করে, নানান ছলাকলা কৌশলে একটা মানুষকে থামাইতে চায়। আমাকেও থামাইতে চান অনেকে। আমাকে কয়েকটা উপমা দিয়েছেন, কেউ বলেন আমি ভারতের দালাল, কেউ বলেন আমি জামাত শিবির রাজাকার, দাড়ি দেখা। তো নানানভাবে আমাকেও ব্র্যান্ডিং করছেন। তো আপনাদের ব্র্যান্ডিংয়ে আমি কিছুটা উৎসাহ পাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি শুধু, যদি একটা দলের সম্পর্কে আমার কমেন্টগুলো আসতো যে আমি শুধু ভারতের দালাল, তার মানে যে আমার বক্তব্যগুলো হয়তো আপনার একটা দল এবং একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু যখন আমাকে জামাত শিবির বলা হয়, রাজাকার বলা হয়, তখন আমি ভাবি যে না, আমার হয়তো নিরপেক্ষ জায়গাটা আমি জানি না কতটুকু ধরে রাখতে পারছি। ঠিক আছে? তো ইলিয়াস ভাইয়ের পরিবারের প্রতি, বা যে কোনো মানুষের হোক, সুমন ভাই হোক, আপনার সুমন ভাইয়ের লাস্ট ভিডিওটা সম্পর্কে আমি বলেছিলাম যে সুমন ভাই কিন্তু তার কাজের পরিধিটা কিছুটা কমিয়ে দিয়েছে। তিনি যেইভাবে আগাচ্ছিলেন ওইভাবে এখন আর আগাচ্ছেন না। কেন? কারণ তিনি বলেছেন আমারও পরিবার আছে, আজকে যদি আমার কিছু হয়, কালকে আমার পরিবারকে কে দেখবে? তার মানে পরিবার নিয়ে আমরা সবাই কিন্তু চিন্তা করি, চিন্তা করাটাই উচিত। তো এখন ওই যে সুমন ভাইয়েরও যেমন থামানোর জন্য একটা শ্রেণী আছে, নানানভাবে আপনার ছলে কলে কৌশলে, হ্যাঁ আপনার কি বলে যে ওনাকে থামাতে চাচ্ছে। তো ইলিয়াস ভাইয়ের ক্ষেত্রেও তাকেও থামানোর জন্য নানান অপপ্রচেষ্টা করেছে। তবে যারা এটা করছেন তাদের প্রতি আমার অন্তর থেকে ঘৃণা, তীব্র নিন্দা। আমি আমার প্রতিবাদের জায়গা রাখবো, হয়তো আমার উপরেও নানান চাপ আসতে পারে। আমার ফ্যামিলি থেকেও আমার বলে, তুমি তোমার পরিবার আছে, তুমি এগুলো নিয়ে এত কথা বলো কেন, রাজনীতি নিয়ে কথা বলো কেন? ওই যে রাজনীতি নিয়ে কথা বলতে গেলে অনলাইন হিজড়াদের কবলে পড়তে হয়। কারণ আমরা বেশিরভাগ মানুষই আমরা সমালোচনাটা সহ্য করতে পারি না। যারা আমাদের পছন্দের মানুষ, পছন্দের নেতা, পছন্দের দল, তাদের সম্পর্কে সমালোচনা, একটা আছে গঠনমূলক আর একটা আছে বিভ্রান্তি গুজব। যদি কেউ বিভ্রান্তি গুজব ছড়ায় তারপরে আপনি তার গালাগালি করেন, সেটা উচিত না। আপনি হয়তো তার এই ভিডিওটার এগেনস্টে আপনি একটা ভিডিও বানান, সেটা হচ্ছে সুন্দর একটা পদ্ধতি, কিন্তু আপনি সেটা করতে পারার হয়তো আপনার যোগ্যতা নেই। আপনি করেন কি, যে কমেন্টে গালাগালি করেন, মানুষকে থ্রেট দেন, যেমনটা ব্যারিস্টার সুমন ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে, যেমনটা সাংবাদিক ইলিয়াস হোসেনের ক্ষেত্রে হচ্ছে।
আমি নগণ্য মানুষ, আমার কমেন্টে অনেকে আমাকে থ্রেট ট্রেট দেন, এই করবেন সেই করবেন, ঠিক আছে? তবে আমাদেরকে আসলে এইভাবে আপনি থামাইতে পারবেন না। আপনার খেয়াল রাখতে হবে যে সত্যের পথটা খুব কঠিন, এটা খুবই ভেজাইল্লা পথ, আমি জানি। তো তারপরেও এই পথে যাত্রা যেহেতু হয়েছে, আল্লাহ ভালো জানে কতটুকু আমি এই পথে যেতে পারবো। তো আমি খুব নগণ্য মানুষ হিসেবেও ব্যারিস্টার সুমন ভাই সহ সাংবাদিক ইলিয়াস ভাই সহ যারা এরকম বড় মাপের বিচক্ষণ ব্যক্তি আছেন, তাদের সম্পর্কে আমি শুধু এতটুকুই বলবো যে আপনাদেরও একটু সাবধানে মুখের কথা বের করতে হবে বস। কারণ হচ্ছে যে আপনি হয়তো রাগের বশে একটা কমেন্টে গালি দেখে আপনি হয়তো জিদ করে একটা কমেন্ট করে ফেলছেন বা লাইভে এসে কথা বলে ফেলবেন, তখন সেটাতে কিন্তু আপনার একটা এন্টি পার্টি তৈরি হয়ে যাবে। আর সেই পার্টিটা আপনাকে নানানভাবে ডিস্টার্ব করবে, মানসিকভাবে ডিস্টার্ব করবে। যেমন ইলিয়াস ভাই বলেছেন কিন্তু যে আপনি সকালবেলা যখন বের হন বাসা থেকে, আপনি আপনার গাড়ির ভিতরটা চেক করতে হয় যে কেউ বোমা রাখছে কিনা, আমেরিকার মতো দেশে থাকেও। ইলিয়াস ভাইয়ের এই ভিডিওটা আজকে 2-3টা চ্যানেল থেকে আপলোড হয়েছে। আপনারা জানেন যে ইলিয়াস ভাইয়ের ফেসবুক চ্যানেল অফ করা আছে, ইউটিউবে উনি লাইভ করতে পারে না। তো এটা অন্য একটা আইডি থেকে মনে হয় ভিডিওটা আপলোড করা হয়েছে। তো অবশ্যই নিজের জানের নিরাপত্তা সবারই দরকার, ফ্যামিলির নিরাপত্তা দরকার। তো সেই ক্ষেত্রে বক্তব্য দেওয়ার আগে বা কথা বলার আগে যাতে এমন কোনো শ্রেণী বা দল বা জাত বা গোষ্ঠীর আমি টার্গেট না হই যে আমার কোনো একটা কথার কারণে যে এটাতে আসলে আমার প্রাণনাশের হুমকি আছে বা আমার পরিবারেরও ক্ষতি হওয়ার হুমকি আছে। কারণ এখন যুগে ভাই মানুষ নাই, 50 টাকার জন্য মানুষ মেরে ফেলে। আমরা ওই জাতি হয়ে গেছি, ঠিক আছে? একটা 9 মাসের শিশুকে আমরা ধর্ষণের হাত থেকে ছাড়তে পারি না, বাবার হাতে মেয়ে ধর্ষিত হয়, আমরা ওই সমাজের মানুষ এখন। সো আমাদেরও সাবধান থাকতে হবে যে আমার কোনো কথা যাতে এমন না হয় যে আমার পিছনে একটা বিশাল চক্র বা বিশাল একটা শ্রেণী আমার পিছু লেগে যায়। তো সেই জিনিসটা সাবধানে একটু আপনারা কথা বলার সময় ভেবে চিন্তে বলবেন। আর যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমার কোনো কথা, কোনো যুক্তি তর্ক হয়তো আপনার পছন্দ নাই হইতে পারে। তা আপনি যদি একজন ভালো মুসলমান হন, ভালো ফ্যামিলি থেকে আপনি আসেন, তাহলে আপনার কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো। অনেকে মাশাআল্লাহ সুন্দর আমাকে সমালোচনা করেন কমেন্টে যে ভাই এটা এটা, আর অনেকে আছেন গালি দেন, ফ্যামিলি সহ গালি দেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের এই হিজড়াগিরি এগুলো আসলে কাউকে থামাইতে পারবে না। আপনি যেমন এক দলের বা একটা পক্ষের বা কোনো ব্যক্তির জন্য আপনি হিজড়াগিরি করতেছেন, তো প্রতিটা দলের প্রতিটা ব্যক্তিরই কিন্তু অনলাইনে এরকম হিজড়া আছে, ঠিক আছে? সবারই আছে। আপনি গালি দিচ্ছেন আরেকজনের পক্ষে, আপনার নেতার বিপক্ষে আমি বলাতে, আবার আপনারাই গালি দিচ্ছে আরেকজন আপনি আমার বিপক্ষে বলাতে। তো এই কালচারটা আমাদের নিজেদেরই বন্ধ করতে হবে, সমালোচনাটাকে আমাদের সুন্দরভাবে গ্রহণ করতে হবে। আর যদি আপনি এটার কি বলে যে প্রতিবাদ করতে চান, সেটা হচ্ছে আপনি ভিডিও বক্তব্য, আপনার চ্যানেল আছে, আপনি যেহেতু কমেন্ট করছেন অনেকেই, আপনার তো চ্যানেল আছে, আপনি একটা ভিডিও বক্তব্য আপলোড করেন, আমরা শুনি। প্রতিবাদটা এইভাবে হওয়া উচিত, সেটা নিশ্চয়ই গালাগালির মাধ্যমে না বা পরিবারকে নিয়ে হুমকি দেওয়ার মাধ্যমে না। তো সকলের পরিবারকে আল্লাহ হেফাজত রাখুক, সুস্থ থাকেন, ভালো থাকেন। আর হ্যাঁ, যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নয়তো আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন, ভালোবাসা কোনো এক সময় হয়ে যাবে। তো ভালোবাসা রইল আপনাদের প্রতি। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।